হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের পরবর্তী মডেল কোশ্চেন পেপার নাম্বার 20। এর আগে 19টা মডেল কোশ্চেন পেপার সলিউশন আপলোড করা হয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিডিও দেখে নিও। এই ভিডিওতে 20 নম্বর মডেলের কোশ্চেন আনসার করানো হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একবার করে সবাই শেয়ার করে দিও। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, বিবৃতি এবং কারণের প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিবৃতি কি বলছে, এনটিপিতে 22.4 লিটার N2 গ্যাসে এবং 5.6 লিটার O2 গ্যাসে সমসংখ্যক অনুবর্তমান। তো কী বলেছে, এনটিপিতে আমরা কি জানি এনটিপিতে 22.4 লিটার হচ্ছে তার মোলার আয়তন। তো এনটিপিতে 22.4 লিটার যদি মোলার আয়তন হয় তবে এনটিপিতে 22.4 লিটার নাইট্রোজেনের অনুসংখ্যা কত হবে? অনুসংখ্যা এনে হবে, অ্যাভোগাড্রো সংখ্যার সাথে সমান হবে। আবার অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে কত, 22.4 লিটারের ক্ষেত্রে অক্সিজেন গ্যাসে 22.4 লিটার থাকলেও তার সংখ্যা কত হবে? এনে হবে। অর্থাৎ আমরা বলতে পারি এনটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। কিন্তু এখানে দেখো এখানে অক্সিজেনের ক্ষেত্রে 5 পয়েন্ট কত করেছে? 5.6 লিটার করেছে। অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? Na/4 হবে উত্তর। তাই দুটোতে তো সমান হবে না, তাই এ কি, এ হচ্ছে ভুল। এ বিবৃতি কি দেওয়া আছে? ভুল। কিন্তু আর দেখো আরে কি বলেছে, উষ্ণতা ও চাপের নির্দিষ্ট শর্তে সময়আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা কি, এটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। দেখো এটা ভালো করে পড়ে দেখো, এটা বলছে অ্যাভোগাড্রো প্রকল্প। অর্থাৎ একই চাপ ও উষ্ণতায়, অর্থাৎ চাপ ও উষ্ণতা নির্দিষ্ট শর্তে সময়আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। এটা কি, এটা হচ্ছে অ্যাভোগাড্রো বলবো, তাই আর হচ্ছে ঠিক। উত্তর কি আসবে? এ ভুল, আর ঠিক, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 2। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, কোনো জৈব যৌগের নমুনা স্থূল সংকেত দেওয়া আছে CH2O। স্থূল সংকেত কি দেওয়া আছে? CH2O। এবং আণবিক ওজন দেওয়া আছে 180। তো এম সমান কত দেওয়া আছে? এম সমান 180 দেওয়া আছে, 180 আণবিক ওজন। বলেছে কি যৌগটির আণবিক সংকেত কি হবে? যৌগটির আণবিক সংকেত কি হবে? আমরা ধরি যে আণবিক সংকেত ধরি আণবিক সংকেত সমান CH2O হলেন, এটা ধরতে পারে আণবিক সংকেত। তো আণবিক সংকেত যদি এটা হয় তবে এর ওজন কত হবে? এর ওজন হবে দেখো N ইন্টু ব্যাকেটের মধ্যে আছে C এর উপর 14, দুটো হাইড্রোজেনের উপর 2 আর একটা অক্সিজেনের উপর 16। কি বললাম, সরি C এর উপর 12 আছে, 12 হবে C এর। 12 প্লাস 2 যোগ 16 ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু হচ্ছে 180। এখান থেকে আমরা N ইন্টু কত পাবো? এই দুটো যোগ হলো 30 ইজিক্যাল টু 180। তো N সমান কত হবে? 180/30 36। N ইজিক্যাল টু 6। এর আমার কত হলো? 6। অর্থাৎ স্থূল সংকেত কত হবে? এখান থেকে আণবিক সংকেত লিখে দাও। কত হবে? CH2O হোল 6, অর্থাৎ CH6 H12 ও 6। এটা গ্লুকোজের সংকেত। এটা কি হলো? গ্লুকোজের সংকেত হলো। তারপরে হচ্ছে কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 কি বলছে, একটি পলিমারে ওজন হিসাবে 0.16% সালফার আছে। পলিমারের ন্যূনতম আণবিক গুরুত্ব কত হবে? পলিমারের ওজন হিসেবে সালফার কতটুকু আছে? সালফার দেখো হচ্ছে 1.16% সালফার। এত পার্সেন্ট সালফার মানে হচ্ছে কত? 100 গ্রাম যৌগের সালফারের পরিমাণ কত? 0.16 গ্রাম। আমরা লিখতে পারি 0.16 গ্রাম সালফার আছে, সালফার থাকে 100 গ্রাম যৌগে। যেহেতু বলছে ন্যূনতম সংকেত, তাই আমরা ন্যূনতম সংকেত হিসেবে ধরে নিতে পারি যৌগটিতে ন্যূনতম সালফারের পরিমাণ 1টি। যৌগটিতে ন্যূনতম সালফারের পরিমাণ কত? 1। সালফারের পারমাণবিক ভর কত হয়? 32। তো এই 32 গ্রামে বের করলে হয়ে যাবে। সালফার থাকে কত হবে? 100 ইন্টু 32/0.16। এটা দশমিক তুলে উপরে 100, এটা তুললে 2, তো কত হলো? 2 গুণ 10⁴। উত্তর কত? 2 গুণ 10⁴, অর্থাৎ অপশন বি হচ্ছে অ্যান্সার। অপশন বি। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর প্রশ্ন কি দেখো, বলেছে যে একটি ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা বলেছে কত? একটি ভরবেগের অনিশ্চয়তা কত? অর্থাৎ ডেল পি সমান দেওয়া আছে কি ভরবেগের অনিশ্চয়তা মানে কি? ডেল পি।
ডেল পি এর মান দেওয়া আছে কত না সমান 1 × 10⁻⁵ কেজি মিটার সেকেন্ড -2, অর্থাৎ এটা এসআই ইউনিটে মান দেওয়া আছে কেজি মিটার সেকেন্ড -2 হলে ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা মান কত, অর্থাৎ ডেল এক্স এর মান নির্ণয় করতে বলেছে অবস্থানের অনিশ্চয়তা। তো আমরা হাইজেনবার্গের নীতি অনুসারে কি জানি, হাইজেনবার্গের নীতি অনুসারে সমীকরণ কি আসে, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু h/4 আসে। এখান থেকে আমাদের কার মান দেওয়া আছে, ডেল এক্স এর মান দেওয়া আছে, ডেল পি এর মান দেওয়া আছে, ডেল এক্স এর মান বের করতে হবে। আমরা এখান থেকে লিখতে পারবো ডেল এক্স ইজ ইকুয়াল টু h/4, এখানে ডেল পি এর মান লিখে দাও 1 × 10⁻⁵। এইচ এর মান কত হয় আমরা জানি, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচ কিসের ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার মান কত হয় 6.626 × 10⁻⁻34 হচ্ছে এসআই ইউনিটের মান, 10⁻34/4 × 1 × 10⁻⁵ দেওয়া আছে। তো এখানে কী করে করতে হবে, এটাকে তোমার সহজে করার জন্য এটাকে 4 দিয়ে ভাগ করে দেবে ডিরেক্ট, ক্যালকুলেটার করে দেবে, ক্যালকুলেটার এটাকে মুখোমুখি বিয়োগ করে দেবে, সূচকের পাওয়ারের বিয়োগ। তো কী আসবে এখান থেকে করার পর আসবে যে 5.27 × 10⁻⁻30 অবস্থান 30 মিটার হবে। তো কত হলো 5.27 × 10⁻30 মিটার। এটা সহজ অঙ্ক, এটা অত অসুবিধা নেই। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 5-এ বলেছে যে 4D 5P 6F ও 6P কক্ষগুলির শক্তির ক্রমহ্রাসমান ক্রম অনুযায়ী সাজালে প্রাপ্ত সঠিক বিকল্পটি কী হবে। কার কার মধ্যে বলেছে দেখো, 4P বলেছে, 5P বলেছে, 4F বলেছে, 5F বলেছে, আর বলেছে কে 6P। তো এদের যদি বলেছে কী বলে শক্তির ক্রম অনুসারে সাজাতে, ক্রমহ্রাসমান ক্রম, তো প্রত্যেকের আমাদের কি আব্বা নিয়ম অনুসারে L+L এর মান বের করলে আমরা তাদের শক্তির ক্রম পেয়ে যাব N+L। এখানে N এর মান কত 4, এখানে L এর মান কত হয়, এর মান 4 আছে, আর L এর মান P আছে, P থাকলে 1 হয়, তাই হলো 5। এখানে N+L এর মান কত হয় 5 যোগ P এর জন্য 1 সমান 6। এখানে কত হবে 5 যোগ এখানে F আছে, F মানে কত হয়, F মানে L এর মান 3, তো কত হচ্ছে এটা 8। আর এখানে কত হবে 6 + 1 = 7। তো আমরা কী কী পেলাম, সমবর্ধন সব থেকে বেশি পেলাম কি 5F এর, N+L তাই এর শক্তি সব থেকে বেশি। তারপরে কে হবে, তারপরে হবে 6P, দেখো 6P 7 এসছে N+L এর মধ্যে, তারপর 6P, নেক্সট হবে কী হবে, নেক্সট হবে 5P, দেন হবে 4P। এই হচ্ছে আমাদের শক্তির ক্রম। এটা কোন উত্তর অপশন হবে, এটা হচ্ছে অপশন নাম্বার, সরি এখানে 4D ছিল, তো এখানে 4D থাকলে কত হবে, 4D থাকলে এটা 2 হবে, 2 হলে 6 হয়ে যাবে। তো 6 হলে দেখো এটাও 6 এটাও 6, প্রথমে দেখো সব থেকে বড় হচ্ছে 5F, 5F এর সব থেকে বড় হচ্ছে 8, এবং 5F আগে, তারপরে হবে 6 7 কার আছে 6P, তারপরে দেখো দুজনেরই সমান, অর্থাৎ 5B এবং 4D দুজনেরই কি হলো N+L হলো সমান হয়। আর আমরা আব্বাউ নিয়ম অনুসারে বলেছিল যখন N+L এর মান সমান হবে তখন N এর মান যার বেশি হবে তার শক্তি বেশি হবে। এখানে N এর মান কার বেশি হবে, 5B 4Dর মধ্যে 5B এর N এর মান বেশি, তাই 5B এর শক্তি বেশি কার থেকে, 4D এর থেকে। 4D এর শক্তি সব থেকে কম হবে এই সিরিজের। তো উত্তর হবে অপশান এ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 6। নেক্সট কত নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কী দিয়েছে দেখো, বিবৃতি স্টেটমেন্টের কোশ্চেন, এটা বিবৃতি এবং কারণের কোশ্চেন। বিবৃতি এতে কি বলেছে, বিবৃতি এতে বলেছে দেখো, যখন সূচনা কম্পাঙ্কের বা প্রারম্ভিক কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে পড়ে তখন আলোক তড়িৎ ক্রিয়ার ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নির্গত হয়। যখন সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভিক কম্পাঙ্কের বেশি কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠে পড়বে তখন কত হবে, তখন সেটা আলোক তড়িৎ ক্রিয়ার সাহায্যে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরোবে। তো এটা কি ঠিক? তো কারণ আমরা জানি যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের, এই যে ধাতব সারফেস আছে, ধাতব সারফেসে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়লেই
এখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটে আলোক তড়িৎক্রিয়া ঘটে না। যে কোনো হলে হবে না, র্যান্ডম হলে হবে না। কী হতে হবে, এখানে ইলেকট্রন বেরোনোর জন্য যে ন্যূনতম একটা সূচনা কম্পাঙ্কের দরকার হয়, মানে একটা ইলেকট্রন নিঃসরণের জন্য যে আলোটা এসে পড়বে তার যে ক্ষুদ্রতম মানের জন্য ইলেকট্রন নিঃসরণ ঘটবে সেই কম্পাঙ্ক বলা হয় কি, তার সূচনা কম্পাঙ্ক। অর্থাৎ সূচনা কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো পড়লেই তার মধ্যে কি ঘটবে, তার মধ্যে আলোক তড়িৎক্রিয়া ঘটে ইলেকট্রন নিঃসরণ ঘটবে। তো যেটা এ বি বলেছে সেটা ঠিক। আর কি বলেছে দেখো, আর বলেছে যে যখন পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনকে যে কোনো শক্তির ফোটন আঘাত করে তখন ফোটন থেকে ইলেকট্রন শক্তি স্থানান্তরিত হয়। যখন পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনকে যে কোনো শক্তির ফোটন আঘাত করে তখন ফোটন থেকে ইলেকট্রনের শক্তি স্থানান্তরিত হয়। এটা কি সম্ভব, যে কোনো শক্তির ফোটন আঘাত করলে ইলেকট্রন স্থানান্তরিত হবে না? যে কোনো শক্তির ফোটন আঘাত করলে ইলেকট্রন স্থানান্তর ঘটবে না। তো কোনটা আঘাত করলে ঘটবে? তো ইলেকট্রনের স্থানান্তর ঘটার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, একটি ইলেকট্রন স্থানান্তর ঘটার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেই পরিমাণ শক্তির ফোটন দ্বারা আঘাত করলে ওই ইলেকট্রনটা স্থানান্তর ঘটবে। কী বললাম যে কোনো একটা ইলেকট্রন যদি নিঃসরণ ঘটে বা ইলেকট্রন যদি স্থানান্তর ঘটার জন্য একটা কি দরকার, একটা ন্যূনতম শক্তির প্রয়োজন, সেই শক্তি সম্পূর্ণ ফোটন আঘাত করলেই ইলেকট্রনের নিঃসরণ ঘটবে, ইলেকট্রনের স্থানান্তরিত ঘটবে। যে কোনো শক্তির করলে হবে না, এটা হচ্ছে ভুল। এটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে বলা আছে এগুলো। প্রথমটা হচ্ছে আলোক তড়িৎক্রিয়া কোয়েশ্চেন, পরেরটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তবে এ ঠিক আর ভুল, উত্তর হবে কোনটা? উত্তর হবে অপশান সি। তারপরে কোশ্চেন নম্বর কত দেখো, কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 কী বলছে, এইচ পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে 0.53 অ্যাংস্ট্রম। Li3+ আয়নটির ব্যাসার্ধ কত হবে? যেহেতু এইচ পরমাণু সব থেকে ফান্ডামেন্টাল, তাই এইচ পরমাণুর ব্যাসার্ধ R1 এর মান কত দেওয়া আছে? 0.53 অ্যাংস্ট্রম। এবার আমাকে বের হচ্ছে Rn ইকুয়াল টু কত হয়, আমরা জানি R1 ইন্টু n²/z। Rn সমান কত হয়? R1 ইন্টু n²/z। আর যেহেতু এখানে এর ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন সব থেকে ফান্ডামেন্টাল, হাইড্রোজেন যেটা R1 হবে, অন্য কোনো যে কোনো পদার্থের সেটা R1 এর সাথে কী থাকবে, তার রিলেশন থাকবে। তো এখানে Rn কার বের করতে হবে, এটা হচ্ছে Li3+ এর ব্যাসার্ধ বের করতে হবে। তো Li3+ এর ব্যাসার্ধ কত হবে? Li3+ এর ব্যাসার্ধ হবে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n² মানে কত, এটা হচ্ছে 1 নম্বরে বের করে কত 1/z। Li3+, এটা কি দিয়েছে? Li2+ দেওয়া আছে। তো Li এর পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়? পরমাণু ক্রমাঙ্ক 3 হয়, তাই z এর ভ্যালু 3। তো 3 দিয়ে যেটাকে ভাগ করা হবে কত হবে? অ্যাপ্রক্সিমেটলি কার কাছে আসবে? 300 তো 51 হয়, তো 51 মানে 17 কাছাকাছি, 0.176 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে উত্তর, অপশান বি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ভালো করে। 8 নম্বর প্রশ্ন বলেছে একটা স্তম্ভ দিয়ে দিয়েছে, স্তম্ভ মেলাতে হবে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে তোমাকে করতে হবে। 1 নম্বরে কী আছে? 1 নম্বরে আছে যে ক্রমবর্ধমান শক্তিস্তর অনুযায়ী কক্ষক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। কী বলছে? ক্রমবর্ধমান শক্তিস্তর অনুযায়ী কক্ষক কী দ্বারা পূর্ণ হয়? ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। এই কথা কোন নিয়মে বলেছিল বা কোন সূত্রে বলা ছিল যে ক্রমবর্ধমান শক্তি অনুযায়ী কক্ষক ইলেকট্রন দ্বারা পূর্ণ ঘটে? এটা তো বলেছিল কি আব্বাও নীতি, কারণ ইলেকট্রন বিন্যাস যখন ঘটবে আব্বাও নীতি দ্বারা ইলেকট্রন বিন্যাস ঘটে। তবে আব্বাও নীতি বলেছিল কীভাবে ইলেকট্রন ক্রমবর্ধমান শক্তি স্তর অনুযায়ী ঘটবে। তারপরে 2 নম্বর বলেছে কি সমশক্তি সম্পূর্ণ কক্ষকগুলি প্রথমে একটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। 2 নম্বর কি বলেছে দেখো, বলেছে সমশক্তি সম্পূর্ণ কক্ষকগুলি প্রথমে একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে যখন ইলেকট্রন থাকবে পেয়ার আপ হবে। এটা বলছিল হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। 1 নম্বর হুন্ডের সূত্র। 2 নম্বর। তারপরে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি কক্ষকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। একটি কক্ষে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকতে পারে? 2টি ইলেকট্রন থাকতে পারে। এটা কে বলেছিল? বলেছিল একটি কক্ষে 2টি, এটা আব্বাও নীতি থেকে ধারণাটা এসেছিলো, তাই এটা হবে অপশান বি হবে। এটা মানে ট্রান্সফর্মের বি এর সাথে মিল হবে। নেক্সট 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়।
এই যে কথাটা বলেছিল এটা বলেছিল হাইজেনবার্গ ডিতে। তো আমাদের এটা কার সাথে মিল আসলো? একের সাথে সি, 2-এর সাথে এ, 3-এর সাথে বি, 4-এর সাথে ডি, অর্থাৎ অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়? নিচে যে 4টি ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এতে কি দেওয়া আছে? n সমান 3, l সমান 0, m সমান 0। বিতে কি দেওয়া আছে? যে n সমান 3, l সমান কত? 1, m সমান -1। সিতে কি দেওয়া আছে? n সমান 2, l সমান 0, m সমান -1। আর ডিতে কি দেওয়া আছে? n সমান 3, n সমান 2, l সমান কত? 1 আর m সমান 0। তো n l m এর মান কেমন হয় এটা বারবার আমরা বলেছি, আগে যত কোশ্চেন ছিল সব দিতে বলা হয়েছে। আরেকবার দেখো বলে দিচ্ছি যে n এর মান যা হবে, l এর মান কী হবে? n থেকে 1 কম হবে। n হচ্ছে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, n এর মান যা হবে গৌণ কোয়ান্টাম সংখ্যা তার থেকে 1 কম হবে। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে -l থেকে শুরু করে +l পর্যন্ত। এম এর মান কত হবে? -l থেকে শুরু করে +l পর্যন্ত। আর এস এর মান কত হবে? +12 অথবা -12। এ হচ্ছে আমাদের 4টে কোয়ান্টাম সংখ্যার মান। এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যার মান যেটা হবে একটা ফিক্সড মান হবে 1, 2, 3, 4 যে কোনো একটা। তার ক্ষেত্রে এল এর ভ্যালু কত হবে? এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, যার মান n এর থেকে 1 কম হবে। এম মানে কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যার মান -l থেকে শুরু করে +l পর্যন্ত হবে। আর এস এর মান কত হবে? এস মানে হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যার মান +12 অথবা -12। তো এখানে দেখো 1 নম্বর বলছে n সমান 3, l সমান 0। তো n সমান যদি 3 হয় তো l সমান কত হতে পারে? n এর মান 1-এর কম হবে, একটা কম, অর্থাৎ 0, 1, 2 হতে পারে। 0, 1, 2 যে কোনো মান হতে পারে, 3টে মধ্যে একটা দেওয়া আছে। তো l এর মান যেহেতু এখানে 0 ফিক্সড করে দিয়েছে, তবে এর মানও 0 হবে, এটাও ঠিক আছে। তবে অপশান এ কি আছে? ঠিক আছে। 2 নম্বর কী বলেছে দেখো, n সমান 3 হলে l সমান 1। তো n সমান যদি 3 হয়, l এর মান কত? 0, 1, 1, 2 যে কোনো 3টের মধ্যে যে কোনো মান হতে পারে। আর m এর মান কত হতে পারে? যেহেতু এখানে l ফিক্সড 1 হয়ে গেছে, m এর মান -1, -1, 0 অথবা +1, 3টের মধ্যে যে কোনো একটা হতে পারে। এখানে দেখে -1, তাই অপশান বিও ঠিক। অপশান ডিতে দেখো কি বলেছে? অপশান ডিতে বলেছে n সমান 2, অর্থাৎ l সমান কত হবে? 0 অথবা 1, তার মধ্যে যে কোনো একটা হবে। আর যখন m এর মান বলেছে কত? l এর মান 1 দেওয়া আছে, তো m এর মান কত হতে পারে? -1, 0, +1। কিন্তু এখানে দেওয়া আছে m এর মান 0, তবে এটাও কি ঠিক? তো অবশ্যই ঠিক অপশান ডি। কিন্তু অপশান সিতে দেখো কি বলেছে? n সমান কত দেওয়া আছে? 2। n সমান 2 হলে l সমান 0 অথবা 1 আসে। l এর মান কি আছে? n এর রেসপেক্টে l এর মান ঠিক আছে, কিন্তু l এর মান যখনই 0 হয়ে যাবে তখন তো m এর মান -1 হওয়া পসিবল নয়, m এর মান 0 হতে হবে। এখানে m এর মান দেওয়া আছে 1, -1। তবে ভুল কোনটা আছে? অপশান সিতে আছে ভুল। আশা করি বোঝা গেল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু করবে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একবার শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে Na প্লাস এফ মাইনাস O2 মাইনাস Al3 প্লাস আর N3 মাইনাস আয়নগুলির ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম। তো এই আয়নগুলির ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম সাজাতে হলে আমাদের দেখে নিয়ে গেলো প্রোটন সংখ্যা কত আছে। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ফ্লোরিনের 9, অক্সিজেনের 8, Al এর 13, নাইট্রোজেনের কত হবে? 7। এর ইলেকট্রন সংখ্যা কত আসবে? এর হচ্ছে 10টা ইলেকট্রন, এরও 10টা ইলেকট্রন, এরও 10টা ইলেকট্রন, এরও 10টা, এরও 10টা। 10টা কেন হচ্ছে? এটা কি 7, 3 মাইনাস মানে 10, 3টে ইলেকট্রন অ্যাড হয়েছে, 3 প্লাস মানে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, 2 মাইনাস মানে 2টো ইলেকট্রন অ্যাড, F মাইনাস মানে 1টা ইলেকট্রন অ্যাড, N প্লাস মানে 1টা ইলেকট্রন বেরিয়ে গেছে। তো আমরা কি জানি, যখন প্রোটন ইলেকট্রন সংখ্যা সেম হয়ে যায় তাদের বলা হয় কি? আইসো ইলেকট্রনিক। কী বলা হয়? আইসো ইলেকট্রনিক। আর আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে আমরা জানি ক্যাটায়নের ব্যাসার্ধ কী হয়? ক্যাটায়নের ব্যাসার্ধ কম হয়। ক্যাটায়নের সাইজ কী হয়? ক্যাটায়নের সাইজ কম হয়। আর ক্যাটায়নের আধান যত বাড়বে তার সাইজ তত কম হবে। কী বললাম? ক্যাটায়নের সাইজ জেনারেলি কম হয় আইসো ইলেকট্রনের ক্ষেত্রে, কিন্তু ক্যাটায়নের আধান যত বাড়বে তার সাইজ তত বেশি কম হবে। তার জন্য আমরা বলতে পারবো না যে Al3+ এর আকার সব থেকে ছোটো। কার আকার সব থেকে ছোটো? Al3+ আকার সব থেকে ছোটো,
তারপরে কে আসবে, তার থেকে বড় আসবে কে, Na প্লাস, তার থেকে বড় আসবে F মাইনাস। এবার অ্যানায়নের ক্ষেত্রে কী হয়, অ্যানায়নের চার্জ যত বাড়বে তার আকার তত বাড়বে, অ্যানায়নের চার্জ যত বাড়বে তার আকার তত বাড়বে। F মাইনাস একটা চার্জ, O2 মাইনাসের দুটো চার্জ, আর N3 মাইনাসের তিনটে চার্জ। তো এই হলো তাদের ব্যাসার্ধের ক্রম, অর্থাৎ Al3 মাইনাসের আকার সব থেকে ছোটো আর N3 মাইনাসের আকার সব থেকে বড়। এটা কোন অপশান আছে, অপশান বিতে আছে, উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 11। 11 নম্বর কোশ্চেনে কী বলেছে, 11 নম্বরে বলছে ডি ইলেকট্রনের আবরণী ক্ষমতা কী হবে। ডি ইলেকট্রনের আবরণী ক্ষমতা কী, যে আবরণী ক্ষমতা যখন চলে আসবে, আমরা যে চারটে কক্ষক আমরা জানি যেগুলো এসপিডিএফ, না এসপিডিএফ, এদের আবরণী ক্ষমতার ক্রম কী। এদের আবরণী ক্ষমতার ক্রম হলো এস এর আবরণী ক্ষমতা সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। কারণ এস হচ্ছে কি, এস হচ্ছে স্ফেরিক্যাল শেপ, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিক দিয়ে নিউক্লিয়াসকে ঘিরে রাখে, তাই এস এর আবরণী ক্ষমতা সব থেকে বেশি, তারপরে হচ্ছে পি এর আবরণী ক্ষমতা, তারপরে ডি এর, তারপরে এফ এর আবরণী ক্ষমতা। তাই আবরণী ক্ষমতার ক্রম এখানে বলেছে কিন্তু ডি এর আবরণী ক্ষমতার ক্রম এস এর থেকে অনেক কম, ডি ইলেকট্রনের এস ইলেকট্রনের থেকে বেশি, এস ইলেকট্রনের সমান, আর পি ইলেকট্রনের সমান। তো উত্তর হবে অপশান এ। উত্তর অপশান এ বলেছে কিন্তু এস এর থেকে কম হয়, তাই উত্তর ঠিক এ। নেক্সট কোশ্চেন নম্বর 12। 12 নম্বর বলেছে 109 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির আইইউপিএসির নাম লেখো। 109 মৌলের আইইউপিএসির নাম কত হয়। একের জন্য শব্দ কি আসে, একের জন্য আসে আন, শূন্যর জন্য হয় কি নীল, 9 জন্য কি হয় এন, শূন্য হয় কি এন, আর লাস্টে কি আসে ইয়াম। আসলে কি আন নীল এনিয়াম, যার চিহ্ন হবে ইউএনই, যার চিহ্ন হবে কি ইউএনই, প্রত্যেকটার একটা করে লেটার নিয়ে। নেক্সট কোশ্চেন নম্বর 13। 13 নম্বর প্রশ্নে কী বলেছে যে নিচের কোন বক্তব্যটি সঠিক। অপশান এতে বলছে এমজি এর প্রথম আয়নন বিভবের মান এল এর অপেক্ষা কম। অপশান বিতে বলছে ও এ তড়িৎ ঋণাত্মকতা ও মাইনাস অপেক্ষা কম। সিতে কি বলছে সিএল এ তড়িৎ আসক্তি ইলেকট্রন আসক্তি এফ অপেক্ষা কম। আর ডিতে কি বলেছে যে ও এর দ্বিতীয় আয়নন বিভবের মান এন অপেক্ষা বেশি। তাই সঠিক কোনটা, সঠিক হচ্ছে ও এর দ্বিতীয় আয়নন বিভব কার মান অপেক্ষা কার মান বেশি, এন এর অপেক্ষা বেশি হয়। কারণ ও এর ক্ষেত্রে কি হয়, ও এর 8 ইলেকট্রনিক্স কত হয় কি 2p4, এন এর ইলেকট্রনিক্স কত হয়, এন এর ইলেকট্রনিক্স হয় 2p3। তবে যখন এখান থেকে ইলেকট্রন বেরোবে, অর্থাৎ ফার্স্ট আয়নন বিভব যখন হবে, তখন কি হবে, ফার্স্ট আয়নন বিভব যখন হবে তখন ইলেকট্রন বেরিয়ে গিয়ে তৈরি হবে কি 2p3। 2p3 মানে হচ্ছে তিনটে কক্ষক একটা একটা ইলেকট্রন দ্বারা ফিল আছে, আর এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে তৈরি হবে 2p2। 2p2 মানে এরকম, অর্থাৎ ফার্স্ট আয়নন বিভব কার বেশি হবে, নাইট্রোজেনের ফার্স্ট আয়নন বিভব বেশি হবে। কিন্তু যখন আমরা সেকেন্ড আয়নন বিভবের কথা বলবো, তখন সেকেন্ড আয়নন বিভবে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন বেরোবে 2p3 থেকে, অর্থাৎ এটা হাফ ফিল্ড অবস্থায় রয়েছে, আংশিক নয় পুরোপুরি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে। তো আমরা জানি অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় থাকলে তার ইলেকট্রন বিন্যাস কী হয়, সুস্থিত হয়। তো এটা কি সুস্থিত ইলেকট্রন বিন্যাস, সুস্থিত ইলেকট্রন থেকে যদি ইলেকট্রন বেরোয় তবে আমাকে বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। তাই ও এর দ্বিতীয় আয়নন বিভব এন অপেক্ষা বেশি হয়, তাই অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত, 14। নেক্সট কোশ্চেন নম্বর 14। 14তে কী বলেছে দেখো, বলেছে যে কোন পরিবর্তনে সংকরায়নের ও আকারের পরিবর্তন হয়। পরিবর্তন এতে বলেছে কত, CH4 থেকে C2H6। বিতে কী বলেছে NH3 থেকে NH4 প্লাস। সিতে কী বলেছে যে সিতে বলেছে BF3 থেকে BF4 মাইনাস। আর ডিতে বলেছে কি H2O থেকে H3O প্লাস। এই তো পরিবর্তন বলেছে, এই যে চারটে পরিবর্তন দেওয়া আছে এর মধ্যে কোন পরিবর্তনের সংকরায়নের পরিবর্তন হয় এবং আকারের পরিবর্তন হয়। তো এর যে সংকরায়িত অবস্থা কী হয়, এর সংকরায়িত অবস্থা sp3, কারণ চারটে সীমাবন্ধন, এরও কী হবে sp3 হবে। তো এর জন্য কি অবস্থানের পরিবর্তন হয়ে যায়, এটাও কি টেট্রাহেড্রাল হবে, এটাও টেট্রাহেড্রাল হবে। তো দুটোরই কি হাইব্রিডাইজেশন এবং শেপ বা জিওমেট্রি সেম আছে, আকার সেম আছে। NH3 প্লাসের NH3 এর কী হয়, হাইব্রিডাইজেশন হয় কত, এনের 5 আর 3 8, 8/2 মানে 4, 4 হলো sp3, sp3 হলো টেট্রাহেড্রাল। এর কত আসে, নাইট্রোজেনের 5, 5 4টে হাইড্রোজেন 5 আর 4 9,
এখানে প্লাস চার্জ মানে একটা ইলেকট্রন কম, 8/2 মানে 4, 4 হলো sp3 হলে টেট্রাহেড্রাল। তবে অপশান বি, এ এবং বি দুটোতেই কোনো রকম পরিবর্তন হয়নি। এবার অপশান সিতে দেখো, অপশান সিতে বলছে বিএফ থ্রি কত হয়, হাইব্রিডেশন হয়। বি এর জন্য বি শেষ করে ইলেকট্রন 3টে, 3 আর 3টে ফোরিন, 3 দুগুণে 3 আর 3 6, 2 দিয়ে ভাগ করলে হয় 3 হলে হয় হাইব্রিডেশন sp2 হাইব্রিডাইজড, যার আকার কি হয় ত্রিকোণীয় সমতলীয়। কি হয় ত্রিকোণীয় সমতলীয়। আর বিএফ4 মাইনাসে কত আসে, বিয়ের হচ্ছে 3 আর 4 কত হয় 7, আর মাথায় মাইনাস 1 চার্জ +1 মানে 7 আর 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হলে হয় sp3 হাইব্রিডাইজড। আর sp3 হাইব্রিডাইজড স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, দিয়ে হয় কি টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়। যে টিডি লিখেছি, টিডি মানে হচ্ছে চতুস্থলকীয়। তবে এই যে পরিবর্তনে দেখো কাকে জিওমেট্রনিক্স হাইব্রিডাইজেশন এবং তার আকারের পরিবর্তন ঘটেছে, তার উত্তর হবে আমাদের অপশান সি। তোমাদের হোমওয়ার্ক থাকলো অপশান ডি এর অ্যান্সার কী হবে, হাইব্রিডাইজেশন কী হবে এবং পরিবর্তনের পর হাইব্রিডাইজেশন কী হবে, সেই দুটো বের করে কমেন্টে জানানো। নেক্সট কোশ্চেন নম্বর 15। 15 নম্বর প্রশ্ন বলেছে কত, নিচের যোগগুলির মধ্যে কোনটি অধিক সমযোজী। নিচের যোগগুলির মধ্যে কোনটি অধিক সমযোজী হবে। আমরা কি দেখো এখানে বলেছে প্রত্যেকটার ক্যাটায়নিক পার্ট আছে Li+, প্রত্যেকটার ক্যাটায়নকে Li+, এবং অ্যানায়ন কী কী আছে, F- আছে, Cl- আছে, Br- আছে, I- আছে। এই তো প্রত্যেকটার ক্যাটায়ন কি সেম, এবং অ্যানায়নে যখন ডিফার হবে তখন ফেজান্স রুল অনুসারে বলেছিল কি, যখন অ্যানায়ন ক্যাটায়ন সেম অ্যানায়নে আলাদা আলাদা হবে, তখন সেই যোগগুলো যখন আমরা কম্প্যারিজন করব তখন দেখব অ্যানায়নের আকার কেমন আছে। যদি অ্যানায়নের আকার বাড়ে তার ভিতরে পোলারাইজেশন ঘটবে বেশি মাত্রায়। যে অ্যানায়নের আকার বেশি হবে সেই অ্যানায়নে কী ঘটবে, পোলারাইজেশন বেশি ঘটবে, অর্থাৎ সেই অ্যানায়নের গঠিত যৌগের ভিতরে সমযোজী চরিত্র বেশি হবে। যেহেতু I- এর আকার সব থেকে বড়, এগুলোর মধ্যে এদের আকারের ক্রম কি, আকারের ক্রম হচ্ছে এটা I-, এটা হচ্ছে আকারের অনুসারে কি I- বা আয়োডাইড আয়নের আকার সব থেকে বড়, তাই Li এর যে যৌগটা তৈরি হয়েছে সেই যৌগটার ভিতরে সমযোজী চরিত্র সব থেকে বেশি হবে। কারণ এর আকার যেহেতু বড়, তাই লাস্ট কক্ষের ইলেকট্রন খুব দুর্বলভাবে আবদ্ধ হওয়ার জন্য Li+, এই যে লাস্ট কক্ষের ইলেকট্রন বা লাস্ট কক্ষের ইলেকট্রন পরিমণ্ডলকে নিজের দিকে বেশি মাত্রায় টানতে পারে, ফলে বেশি মাত্রায় ঘটে এর কি পোলারাইজেশন ঘটে। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর প্রশ্ন কি বলেছে, ধ্রুবীয় ও সমতলীয় যৌগ কোনটি হবে। এই যে 4টে অপশান দেওয়া আছে এর মধ্যে ধ্রুবীয় এবং সমতলীয় কে হবে, তাই না। কী হবে দেখো, অপশান এতে কী দেওয়া আছে XCF4, XCF4 এ কী হবে, হাইব্রিডাইজেশন কত হবে, H = 1/2 × 8+4 মানে কত 6 হলো sp3d2। sp3d2 হলে জিওমেট্রি দেখতে কেমন হবে, এটি স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচার ড্র করা হয়। এক্সি থাকে সেন্ট্রালে, দুটো লোন পেয়ার থাকবে উপর নিচ, অক্টাহেড্রাল এটা কি, এটা হচ্ছে অক্টাহেড্রাল মানে অষ্টতলিকীয় জিওমেট্রি হয়। আর শেপ হয় কী হয়, শেপ হয় বর্গাকার, সমতলীয় বর্গাকার যখন হবে তখন এই লোন পেয়ার ডাইপোলার পরস্পর কী করবে, ক্যান্সেল আউট করবে। এই লোন পেয়ার এই এফের এইগুলোর প্রত্যেকটা কী করতে পারবে, ক্যান্সেল আউট করতে হবে, কারণ প্রত্যেকের অ্যান্টি মানে বিপরীত দিকে রয়েছে। তাই এর মিউ এর মান কত আসবে, মিউ এর মান 0 আসবে, অর্থাৎ এটা নন পোলার হবে। তারপরে 2 নম্বরে কী দেওয়া আছে, অপশান বিতে দেওয়া আছে কি দেখো BF4- এর আকার কেমন আছে, BF4- এর হাইব্রিডেশন H = 1/2, বি এর কথায় 3 + 4 + 1 আসলো তখন 4 মানে হয় sp3 আমরা কি বলেছিলাম, যদি সুষম হয় অর্থাৎ সুষম sp3 জিওমেট্রিতে এর ডাইপ্লোমেন্ট কত আসে, ডাইপ্লোমেন্ট 0 আসে, মিউশন কত আসে 0 আসে। কারণ এই যে এর যে ডাইপ্লোমেন্ট এই যে 4খানা ডাইপ্লোমেন্ট থাকবে তো এই যৌগের ভিতরে, এই 4টে ডাইপ্লোমেন্ট থাকা সত্ত্বেও যে কোনো দুটির সামেশন বাকি দুটির সামেশনের সমান এবং বিপরীতমুখী হবে। মানে আমরা যদি এই দুটোকে যোগ করি তবে তার মান কত হবে, একটা মান থাকবে যার দিক থাকবে এই দিকে, একটু এই দুটো যোগ করে যার যোগ হবে সেই তার দিক থাকবে এই দিকে, মান থাকবে কি দুটোর মান সমান হয়ে যাবে, অর্থাৎ ইউনিট 0 হবে। সিতে কী দেওয়া আছে SF4 যৌগে হাইব্রিডেশন H = কত আসবে, 1/2, সালফারের 6 + 4 5 হলো sp3d। এবার sp3d যখনই চলে আসছে জিওমেট্রি, অর্থাৎ
অর্থাৎ এটা স্ট্রাকচার কি আসছে এস এফ 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 এফ, এটা কার মধ্যে দেখতে, এটা হচ্ছে শীর্ষ বলতে পারি, আমাদের গঠন কি শীর্ষ। শীর্ষ গঠনের ক্ষেত্রে হবে এর লোন পেয়ার এইদিকে ডাইপোলমেন্ট থাকবে, এই ডাইপোলমেন্ট এদিকে, এর ডাইপোলমেন্ট এদিকে, এদিকে একটা ডাইপোলমেন্ট, এদিকে ডাইপোলমেন্ট, কারণ ডাইপোলমেন্ট কাজ করে কোথা থেকে, ঋণাত্মক পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অর্থাৎ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে ডাইপোলমেন্ট কাজ করে। তবে এর ক্ষেত্রে কী হবে, এই উপর নিচে ডাইপোলমেন্ট পরস্পর ক্যান্সেল আউট করে দেয়, কিন্তু এই দুটো ডাইপোলমেন্ট নিজেদের যে প্লেনের যে ডাইপোলমেন্টগুলো আছে পরস্পরে ক্যান্সেল আউট করতে পারে না, অর্থাৎ SF4 যৌগের মিউনিটের মান কত, নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটা পোলার যৌগ। এটা কি যৌগ, পোলার যৌগ। তো উত্তর হবে কি, উত্তর হবে অ্যান্সার হবে অপশান সি হচ্ছে উত্তর। তোমাদের হোমওয়ার্ক থাকলো কি, ডি এর যে অপশানে আছে তার হাইব্রিডাইজেশন কত বেরোবে এবং সেটির ডেভেলপমেন্ট 0 হলো কেন সেটা বলতে হবে কমেন্টে, এটা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর প্রশ্ন কী বলছে, I3 মাইনাস আয়নের মোট নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত। I3 মাইনাস মানে আমরা কীভাবে করি, এটা I2 মাইনাস করে করি। তো I2 মাইনাসের হাইব্রিডাইজেশন কত আসবে, হাইব্রিডাইজেশন আসবে H ইজ ইকুয়াল টু হাফ, এন হচ্ছে সেন্ট্রাল এনের কটা থাকে 5, এনের থাকে 7টা ইলেকট্রন, যোগ 2 যোগ 1, তো কত আসলো 7 9 10, 10/2 মানে 5 হলে কত আসে sp3d। আর 5 যখনই চলে আসবে তখন এর বিপি বন্ধন জোর কত হবে, বন্ধন জোর আসবে 2, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোর কত আসবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোর আসবে 5 - 2 = 3, আসলো 5 - 2 = 3। কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোর আছে এর, 3খানা পেলাম। 3খানা কার, 3খানা হচ্ছে সেন্ট্রাল যে যৌগটা সেন্ট্রালের। sp3d মানে কত হয়, এস জিওমেট্রি এই একটা লোন পেয়ার, এই দুটো লোন পেয়ার, তাই তো। এরকম এর দেখতে লাগে এরকম স্ট্রাকচার ড্র করলে, আর উপরে ওভারঅল মাইনাস চার্জ। তবে এই যে এর জিওমেট্রি যেটা করলাম, এর সেন্ট্রালে যে আই আছে তার থাকে 3টে লোন পেয়ার। তো এই যে আইগুলো আছে এরও তো কটা 3টে করে লোন পেয়ার থাকে, এই আরও 3টে লোন পেয়ার থাকে, টোটাল কটা লোন পেয়ার আসলো, 9খানা। নিঃসঙ্গ ইলেকট্রন জোর কটা আসলো, টোটাল আসলো 9খানা। উত্তর হবে কত, অপশান এ 9। 3 নয়, ভুলেও 3 করবে না। 3 কি, 3 হচ্ছে সেন্ট্রাল মেটালের হয় 3, আর সেন্ট্রাল মেটালে 3 হয়, সেন্ট্রাল মেটাল বারবার বলছি, সেন্ট্রাল আয়ের হয় 3, কিন্তু বাকি পাশের যে AI এর 3, AI এরও 3টে করে নিঃসঙ্গ ইলেকট্রন জোর রয়েছে, টোটাল হচ্ছে 9টা। নেক্সট কোশ্চেন নম্বর 18 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন প্রক্রিয়াটি বন্ধনক্রম বৃদ্ধি পায় এবং পরাচুম্বক বৈশিষ্ট্যে তীরচুম্বক পদার্থে পরিণত হয়। পরাচুম্বক থেকে তীরচুম্বক পেয়ে যায় কোনটায়, দেখো দেখাই যাচ্ছে, O2 থেকে O2 মাইনাস, কী হবে O2 থেকে O2 মাইনাস। এগুলো ডিটেলস করানো রয়েছে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজে করানো হয়েছে, আমার ভিডিও সলিউশনের একটা চ্যাপ্টার তোমাদের ইউনিট 4 কেমিক্যাল বন্ডিং এবং মলিকুলার স্ট্রাকচারের প্রায় 8খানা ভিডিও আপলোড করা হয়েছে। এখানে প্রত্যেকটা কোশ্চেন করানো আছে, অনেক কোশ্চেন করানো আছে এখানে, মানে 8টা ভিডিওতে প্রায় 200খানা কোশ্চেন করানো আছে। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এই প্লেলিস্টে নয়, আদার্স একটা প্লেলিস্ট করা আছে চ্যাপ্টার ওয়াইজ MCQ সেমিস্টার 1 বলে, ক্লাস 11 চ্যাপ্টার ওয়াইজ MCQ সলিউশন বলে করানো আছে, ওই ভিডিওতে দেওয়া আছে। কী দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ সেমিস্টার 1 MCQ, এই যে প্লেলিস্ট আছে এই প্লেলিস্টে করা আছে, পুরো এন্টায়ার চ্যাপ্টার, ফুল চ্যাপ্টার করানো আছে। নেক্সট দেখো, তো এখানে O2 মাইনাস, O2 থেকে কী আসে O2 মাইনাস, O2 এ যখন ইলেকট্রনাইজ করবে তোমরা তখন দেখবে পাই স্টার 2px ইজ ইকুয়াল টু কত, পাই স্টার 2py। এখানে থাকে একটা ইলেকট্রন, এখানে থাকে একটা ইলেকট্রন, তাই এটি প্যারাম্যাগনেটিক চরিত্র দেখায়। আর যখন এর দুটো ইলেকট্রন এখানে অ্যাড হবে, যখন দুটো ইলেকট্রন অ্যাড হবে তখন কী হবে, পাই স্টার 2px ইজ ইকুয়াল টু পাই স্টার
2p(y) এখানে দুটো দুটো হয়ে যাচ্ছে, দুটো ইলেকট্রন অ্যাড হয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এখানে। তো এর দেখো কী আসছে, এটা প্যারাম্যাগনেটিক থেকে ডায়া আসছে, কিন্তু তোমার কি বন্ধনক্রম বাড়ছে কি? ওই যে বন্ধনক্রম বৃদ্ধি পায়, কোশ্চেনে যাচ্ছে কি বন্ধনক্রম বাড়বে। এর বন্ধনক্রম কত হয়? এর বন্ধনক্রম হয় 2, আর এর বন্ধনক্রম কত হয়? এর বন্ধনক্রম হয় 1। তাই কি দেখো বন্ধনক্রম কমলো না বাড়লো? বন্ধনক্রম কমলো, তাই আমাদের অপশান এটা হবে না, অপশান বি হবে না। অপশান এতে কি দেওয়া আছে? অপশান এতে দেওয়া আছে O2 থেকে O2 প্লাস। O2 থেকে O2 প্লাস আমরা জেনারেলি জানি কত, জেনারেলি আমরা যখন ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা যখন কি তাদের বন্ধনক্রম বের করি, 14 হলে কত হয়? 14 হলে হয় 3, 15 হলে কত হয়? 15 হলে হয় 2.5, 16 হলে কত হয়? 2, আর 17 হলে কত হয়? 17 হলে 1.5, আর 18 হলে কত হয়? 18 হলে হয় 1। একইভাবে 13 হলে কত হবে? 13 হলে হবে 2.5, 12 হলে কত হবে? 2। এগুলো হয় তো। এবার দেখো O2 মাইনাস O2 এর কটা ইলেকট্রন থাকে? 16টা ইলেকট্রন থাকে। এখানে হচ্ছে 15টা ইলেকট্রন। 16 থেকে কত ইলেকট্রন? 15 ইলেকট্রন। তো 16 ইলেকট্রন থাকলে তার বন্ধনক্রম কত হয়? 16 যখন ইলেকট্রন থাকে তার বন্ড অর্ডার আসে 2, 15 ইলেকট্রন হলে তার বন্ড অর্ডার হয় 2.5। দেখো এখানে কি বাড়ছে? BO অর্থাৎ বন্ড অর্ডার বন্ধনক্রম বাড়ছে। এবার তোমাকে চেক করতে হবে প্যারাম্যাগনেটিকটা ডায়াম্যাগনেটিক হচ্ছে কি। এটা প্যারাম্যাগনেটিক হয় কারণ কি এটা 2p পাই স্টার 2px ইজিক্যাল টু পাই স্টার 2py অরবিটালে একটা ইলেকট্রন থাকে। যখন এখান থেকে কি এটা প্লাস চার্জ হবে তখন পাই স্টার 2px ইজিক্যাল টু পাই স্টার 2py থাকে। এর মধ্যে যে কোনো একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, কিন্তু একটা ইলেকট্রন তো আছে এখনও। প্লাস মানে কি একটা ইলেকট্রন বেরোচ্ছে, একটা ইলেকট্রন থাকার জন্য এটা কি এটাও প্যারা, দুটোই কি প্যারাম্যাগনেটিক চরিত্র দেখাবে। তাই অপশান এও হবে না। নেক্সট অপশান কি আছে? নেক্সট অপশান আছে অপশান সি। অপশান সিতে কি আছে দেখো, NO থেকে NO প্লাস। NOর কটা ইলেকট্রন? NOর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7 আর 8 15টা ইলেকট্রন। NO প্লাসের ইলেকট্রন হচ্ছে 14টা। 15টা ইলেকট্রন যদি হয় বন্ড অর্ডার আসে 2.5, আর 14 ইলেকট্রনের বন্ড অর্ডার আসে 3। এটা হচ্ছে বন্ধনক্রম। তো বন্ধনক্রম কি বাড়ছে? সাথে সাথে কি বাড়বে? সাথে সাথে দেখো প্যারা থেকে ডায়া আসছে না, ডায়া আসছে কি আসছে না? এটা 15টা ইলেকট্রন, এটাও দেখলে 15টা ইলেকট্রনে প্যারাম্যাগনেটিক হয়। সে 15 ইলেকট্রনিক হয় প্যারাম্যাগনেটিক হয়। আর 14 ইলেকট্রনিক কি হয়? 14তে ডায়া হয়। 14তে দেখো O2, 16টা ইলেকট্রন ছিল, 16টা ইলেকট্রন লাস্টে দুটো ইলেকট্রন কোথায় ছিল? পাই স্টার 2px আর পাই স্টার 2py একটা ছিল, দুটো ইলেকট্রন ওখান থেকে বেরোবে। ওখান থেকে বেরোলে আগের যে অরবিটালগুলো আছে প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন দ্বারা ফুললি ফিল্ড থাকবে, তাই এটি ডায়া হবে। তাই আমাদের এন্টার যে কোশ্চেন বলেছে যে বন্ধনক্রম বাড়বে এবং প্যারা থেকে ডায়া হবে, সেটা 3 নম্বর কনভার্সনের জন্য হবে। তাই উত্তর আমাদের অপশান সি আসবে আমাদের অ্যান্সার হলো। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে কোনটা? হোমওয়ার্ক থাকবে অপশান ডি এ যেটা আছে তার বন্ড অর্ডার চেঞ্জ এবং প্যারা থেকে ডায়া কী আসছে সেটা কমেন্ট বক্সে জানানো। নেক্সট কোশ্চেন নম্বর কত? 19 নম্বর প্রশ্ন বলেছে কি যে বক্তব্যের মধ্যে কোনটি সঠিক? NF3 দ্বিমেরুভুমুখ 0, এটা কি ভুল। NF3 এর দ্বিমেরুভুমুখ NH3 অপেক্ষা কম হয়, এটা হচ্ছে ঠিক। অপশান বি হচ্ছে কি? অপশান বি হচ্ছে ঠিক। আর এখানে বলেছে কার NF3 এর ডাইপোল মোমেন্ট NH3 থেকে কম হয়, এটা ডাইপোল মোমেন্টের রেসপেক্টে। ডাইপোল মোমেন্ট এর রেসপেক্টে কার বেশি হয়? NH3 ডাইপোল মোমেন্ট বেশি হয়। এটা তোমাদের VSC PR তত্ত্ব পড়বে, তারপরে কি তোমাদের যে ডাইপোল মোমেন্টের যে টপিক আছে সেখানে তোমাদের দেওয়া আছে কেন এটা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দিয়েছে একটা অশূন্য আয়তন বিশিষ্ট অণু যার মধ্যে কোনো আকর্ষণ বল নেই, যার সংগত ধ্রুবক জেড সমান PV/RT, তো তার লিখেছে তো কী হবে? বলেছে কত, যার অশূন্য, তার মধ্যে কোনো ধরনের আকর্ষণ বল নেই। আমরা কি জানি যার আকর্ষণ বল থাকে না তার জেডের ভ্যালু কত আসে? জেডের ভ্যালু সর্বদা 1-এর থেকে বেশি আসবে। তার জেডের ভ্যালু 1-এর থেকে বেশি আসবে, অর্থাৎ তার গ্র্যাফ কোনটা আসবে? গ্র্যাফ আসবে
গ্রাফ আসবে, গ্রাফ নম্বর 2 আসবে উত্তর। গ্রাফ 2 যেটা আছে সেটা আমাদের উত্তর আসবে, কারণ অশূন্য আয়তন বিশিষ্ট অণু যার মধ্যে কোনো আকর্ষণ বল নেই তার সংগত গুণকের মান সর্বদা কি হবে, জেডের থেকে বেশি হবে আকর্ষণ বল না থাকার জন্য। তাই উত্তর হবে কোনটা, অপশান 2, গ্রাফটা হবে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 21। 21 নম্বর প্রশ্নে কি বলেছে যে ষড়ভুজাকার ঘনকাকার ঘনসন্নিবেশে এবং দেহকেন্দ্রিক ঘনকাকার গঠনে ফাঁকা স্থানের শতকরা পরিমাণ যথাক্রমে কত কত হবে। তবে ষড়ভুজাকার ঘনকাকার ঘনসন্নিবেশের পার্সেন্টেজ কত আসে, পার্সেন্টেজ আসে 26%। আর দেহকেন্দ্রিকের কত আসে, দেহকেন্দ্রিকের উত্তর আসে 32%। তো উত্তর আসবে কত, 26 এবং 32। এগুলো প্রমাণ করতে হলে অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে, তাই পারলে অন্য একদিন প্রমাণ করে দেবো। তোমাদের ডিরেক্ট মুখস্থ রাখাই বেটার। দিয়ে এফসিসি প্যাকিং ফাংশন, বিসিসির প্যাকিং ফাংশন, এসসির প্যাকিং ফাংশন, আর সিসিপি আর এইচসিপি এর এই যে ফাঁকা স্থান, এই তিনটের প্যাকিং ফাংশন এবং এদের ফাঁকা স্থান এবং প্যাকিং ফাংশন, এই 6টার পার্সেন্টেজ ডিরেক্ট মুখস্থ করে রাখা বেটার। নেক্সট কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেন কী বলেছে, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি বাহু দৈর্ঘ্য নিই, এর মান দেওয়া আছে x√3, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এটা বাহু। দিক বলছে হলে উক্ত কোষ্ঠীতে পরস্পরের সংস্পর্শে থাকা একক কোষ্ঠীতের সংস্পর্শে থাকা দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে। যদি আমরা দেখো x√3 ধরে নিই না, আমাদের উত্তর আসবে না। আমাদের যে অপশান দেওয়া আছে x√2 আসবে না, x√2 ধরে উত্তর আসবে। তাই আমি x√2 ধরে করে দিচ্ছি। আর x√3 ধরলে কী আসবে সেটা দেখে দিচ্ছি। দেখো আমরা কি জানি 4r ইকুয়াল টু কত আসে, 4r ইকুয়াল টু আসে যখন এটা কি গঠন বলেছে, এটা দেখো পৃষ্ঠকেন্দ্রিক গঠন বলেছে। পৃষ্ঠকেন্দ্রিক গঠনে 4r সমান আসে কি, বর্গক্ষেত্রের কর্ণের একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের সমান। যেহেতু এটা কি বলেছে, পৃষ্ঠকেন্দ্রিক এফসিসি স্ট্রাকচার, আর আমরা জানি এফসিসি স্ট্রাকচারে কণাগুলো তার পৃষ্ঠতল বরাবর যে কণা থাকে তাদের পরস্পরকে টাচ করে। তো কত হবে, 4r ইকুয়াল টু আসে বর্গক্ষেত্রের কর্ণ √2x। এখান থেকে 4r সমান কত আসবে, √2 × x√3। এখান থেকে আসলে কত, 2r আমাকে বের করতে হবে। 2r সমান হবে কত, √2 × √6 আসছে এখান থেকে, বা √2 × x × √3/2। তো 2 করলে এটা কাটবে √2, তো পরে থাকবে কত, x√3/√2 হচ্ছে উত্তর। 2r আমাকে বের করতে, যেহেতু কেন্দ্রদ্বয়ের দূরত্ব জানতে চেয়েছে, দুটি কেন্দ্রের দূরত্ব কী হবে, এর ব্যাসার্ধ ওর ব্যাসার্ধ যোগ করতে হবে, 2r আসবে। একটু আর এটা আসছে, এটা আমাদের অপশান আসছে না, কিন্তু আমরা যদি x√2 ধরে এগোই তো আমরা কি 4r ইকুয়াল টু কত লিখতে পারবো, √2 × x√2। এখান থেকে কত হবে, 4r ইকুয়াল টু 2x, এটা কাটলে কত পড়বে 2, অর্থাৎ 2r ইকুয়াল টু x। তো কেন্দ্রের দূরত্ব কত হলো, x। উত্তর পাচ্ছি কোনটায়, উত্তর পাচ্ছি অপশান ডিতে, ডি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল। নেক্সট 23 নম্বর কোশ্চেন। তোমরা অনেকেই ভিডিও সলিউশন দেখো, তোমাদের ভিডিও সলিউশন কেমন লেগেছে তা তোমাদের জানাতে অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানিও যে তোমাদের ভিডিও সলিউশন কতটুকু হেল্পফুল হচ্ছে। এবং তোমরা যদি জানাও কোথা থেকে তোমরা দেখছো, তবে আমি খুব খুশি হতাম। কোথা থেকে তোমরা দেখছো ভিডিও সলিউশনগুলো, তোমাদের সিটি এবং ডিস্ট্রিক্টের নাম। নেক্সট কোশ্চেন নম্বর 23 বলেছে কোনটি ভ্যান্ডাল ধ্রুবক এ এর একক, কোনটি ভ্যান্ডাল ধ্রুবক এ এর একক। তো এর একক কী হবে, আমরা কি জানি যে ভ্যান্ডাল সমীকরণ কত, p + an² ইন্টু v - nb = nRT। এখানে বলেছে এ এর একক কী হবে। তবে এ এর একক কী হবে, এ এর একক মানে কি, এ কার সাথে যুক্ত হচ্ছে, এই টোটাল জিনিসটা যুক্ত হয়ে দেখো পি এর সাথে। তো এই টোটাল জিনিসটার একক অর্থাৎ an² এর ইউনিট কার ইউনিটের সমান হবে, পি এর এককের সাথে সমান হবে। এর একক এর কার সাথে সমান হবে, পি এর এককের সাথে সমান হবে। তবে এ এর একক কী হবে, পি এর একক ইন্টু v² এর একক বাই n² এর একক হবে। তো পি এর একক কী হয়, পি এর একক হয় অ্যাটমসফিয়ার, ভি এর একক কী হয় লিটার স্কোয়ার হবে, লিটার তার স্কোয়ার, বাই এন এর একক কী হয় মোল তার স্কোয়ার। তো কত আসলো, অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল ইনভার্স 2 আসলো। এটা কোন অপশান আছে, এটা হচ্ছে অপশান এ, তাই না।
দেখো অপশান এ। এবার একেবারে এখানে বি এর এককটা করে রাখো, তোমাদের এটা দুই পরীক্ষায় জানতে চাই, এ আর বি এর একক জানতে চাই। এই এন বি এর একক কী হবে? এন বি এর একক হবে ভি এর এককের সাথে সমান। তবে বি এর একক কী হবে? ভি এর একক বাই এন এর একক। বি এর একক কী হয়? লিটার। আর এন এর একক কী হয়? লিটার মোল। তো লিটার পার মোল। এটা কিসের একক? এটা হচ্ছে ভ্যান্ডাল ধ্রুবক বি এর একক। এই বি এর একক বেরোলো। নেক্সট কোশ্চেন নম্বর 24। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 24 কী বলেছে? বিবৃতি এতে কি বলেছে? BeSO4 জলে দ্রাব্য হলেও BeSO4 জলে অদ্রাব্য। BeSO4 জলে কি দ্রাব্য বলেছে, আর BeSO4 জলে অদ্রাব্য বলেছে। যে বেরিয়ামের গ্রুপ 2 এ যে সালফেট লবণগুলো হয়, তো প্রত্যেকটা জলে স্বল্পদ্রাব্য হয়, প্রত্যেকটা জলে স্বল্পদ্রাব্য হয়, তার মধ্যে দ্রাব্যতার ক্রম তোমাদের করতে হয়। তো BeSO4 জলে দ্রাব্য হয়, কারণ কি? কারণ BeSO4 আয়নীয় যৌগ না সমযোজী প্রকৃতি দেখা যায় এর মধ্যে। BeSO4 জলে দ্রাব্য হলেও BeSO4 জলে অদ্রাব্য হয়। বলেছে BeSO4 জলে দ্রাব্য হলেও BeSO4 জল অদ্রাব্য। এটা কি বক্তব্য? এ হচ্ছে ঠিক, কারণ এদের হাইড্রেশন শক্তি কী হয়? হাইড্রেশন শক্তির উপরে নিচে নামলে কী হয়? ক্রমশ কমে যায়। হাইড্রেশন শক্তি উপরে নিচে কমে যায়, ল্যাটিস শক্তি প্রায় একই থাকে। তবে অপশান এও ঠিক, আরও ঠিক, এবং এ হচ্ছে সঠিক ব্যাখ্যা। অর্থাৎ উত্তর আসছে অপশান আমাদের এ। মানে বিবৃতি ঠিক, কারণও ঠিক, এবং তার উত্তর হচ্ছে ব্যাখ্যাও ঠিক। তার আমাদের উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 25। 25 নম্বর কোশ্চেনে বলেছে LiNA এ অতিরিক্ত পদার্থ দহন করলে প্রধান যে অক্সাইডগুলি উৎপন্ন হয় সেগুলি কি? Li প্রধান অক্সাইড হিসেবে কী তৈরি করে? Li2O, মানে এটা কী তৈরি করে? মনোক্সাইড করে। Li কী তৈরি করে? মনোক্সাইড তৈরি করে। তারপরে Na কী তৈরি করে? Na তৈরি করে Na তৈরি করে কি? পার অক্সাইড। আর পটাশিয়াম কী করে? পটাশিয়াম করে সুপার অক্সাইড। সুপার অক্সাইড সংকেত কী হবে? KO2, এটা করে সুপার অক্সাইড। এটা হচ্ছে মেন অক্সাইড। তাই উত্তর কি? উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডিতে হচ্ছে উত্তর মিলছে। সরি, অপশান ডি। K2O তো মনোক্সাইড করা আছে, এটা উত্তর অপশান ডি হবে না। উত্তর কোনটা হবে? উত্তর হবে এটা। উত্তর হবে কোনটা? অপশান পাওয়া যাচ্ছে? এটা কোনটা পাওয়া যাচ্ছে না? না, পাওয়া যাচ্ছে না। উত্তর হবে এটা, এটাই অ্যান্সার হবে। এ করে মনোক্সাইড Li2O, Na করে পার অক্সাইড অর্থাৎ Na2O2, আর কে করে সুপার অক্সাইড? KO2 করে সুপার অক্সাইড। নেক্সট কোশ্চেন নম্বর 26। 26 নম্বর কোশ্চেন হচ্ছে ফটো ইলেকট্রিক কোষে ব্যবহৃত ক্ষার ধাতু কোনটা? ফটো ইলেকট্রিক কোষে ব্যবহৃত ক্ষার ধাতু হচ্ছে সিজিয়াম। সিজিয়াম ব্যবহার করার কারণ কি? সিজিয়ামের আয়নাইজেশন এনার্জি কী হয়? খুব কম হয়। সিজিয়ামের আয়নাইজেশন এনার্জি খুব কম হওয়ার জন্য এতে যে ফটো ইলেকট্রিক কোষে যখন বাইরে থেকে কী পড়ে? কারেন্ট, মানে বাইরে থেকে কারেন্ট না, বাইরে থেকে যখন সূর্যের আলো পড়ে, আলো পড়লে খুব সহজে ইলেকট্রন বেরিয়ে যায়। নেক্সট কোশ্চেন নম্বর 27। 27 নম্বর কোশ্চেন বলেছে নিম্নের কোন যৌগটি হাইড্রোলিথ নামে পরিচিত? হাইড্রোলিথ নামে পরিচিত ক্যালসিয়াম হাইড্রাইড হচ্ছে হাইড্রোলিথ নামে পরিচিত। CaC2 কে বলা হয় ক্যালসিয়াম হাইড্রাইড, বা এটাকে বলা হয় হাইড্রোলিথ। ক্যালসিয়াম হাইড্রাইডকে বলা হয় কি? হাইড্রোলিথ। নেক্সট কোশ্চেন নম্বর কত? 28। 28 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো। বলেছে যে 5.6 আয়তন, 5.6 আয়তন কিসের? না 5.6 আয়তন H2O2 দ্রবণের মোলারিটিতে কত হবে? তাই 5.6 আয়তন H2O2 দ্রবণ, তাই 5.6 আয়তন H2O2, তার মানে আমরা বলতে পারি কি 1 লিটার H2O2 থেকে 5.6 লিটার O2 পাওয়া যায়। এটাই তো দ্রবণটা। এই দ্রবণটা 5.6 আয়তন H2O2 দ্রবণের শক্তিমাত্রা বলতে বোঝায় কত? 1 লিটার H2O2 নিলে আমরা সেখান থেকে 5.6 লিটার কী পাবো? অক্সিজেন পাবো। যে আমরা এবার বিয়োজন বিক্রিয়া দেখাই। বিয়োজন বিক্রিয়া কী হয়? এরকম তৈরি হয়। এই বিয়োজন বিক্রিয়া, তবে এর যে ওজন কত আসছে? এর ওজন আসবে দেখো 68 গ্রাম, আর এটা আসবে STPতে 22.4 লিটার। কি STPতে? তার মানে আমরা বলতে পারি যে STPতে 22.4 লিটার O2 পাওয়া যায়,
O2 পাওয়া যায় 68 গ্রাম H2O2 থেকে। এক মানে আমার 5.6 লাগবে, 5.6 দেওয়া আছে, কত আসবে 5.6 আসবে, 68/4 আসবে না, এটা 4 গুণ কম, 68 কত হবে 4, অর্থাৎ 17 গ্রাম H2O2। আমরা কতটুকু পেলাম, যে 5 আয়তন H2O2 দ্রবণ, যে 5 আয়তন H2O2 দ্রবণ বলেছে তার মধ্যে আমি কী পেলাম, 5.6 আয়তন H2O2 দ্রবণে 1 লিটারে H2O2 এর পরিমাণ কতটুকু, এর পরিমাণ হচ্ছে 17 গ্রাম। 17 গ্রাম যদি থাকে কত মোল আছে, তো H2 গ্রাম H2O2 সমান 17/34 সমান কত 0.5 মোল আসছে না, তো 0.5 মোল। তবে 0.5 মোল আছে কততে, 1 লিটার দ্রবণে 0.5 মোল আছে কোথায়, 1 লিটার দ্রবণে, অর্থাৎ মোলারিটি কত আসবে, মোলারিটি আসবে 0.5 মোলার, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর কত, 29 কি বলেছে, বিবৃতি 1-এ বলেছে বিই এবং এএল এর ক্লোরাইডগুলি সিএল সেতু বন্ধন গঠন করে, উক্ত যৌগ দুটিতেই জৈব দ্রবকে দ্রবীভূত হয় এবং লুইস ক্ষার হিসাবে কাজ করে। কি বলেছে দেখো, একই বলছে বিই এবং সিএল এর ক্লোরাইডগুলো সেতু বন্ধন গঠন করে, এটা ঠিক। বিই এবং এএল দুজনে কি সেতু বন্ধন গঠন করে, এবার বলছে দুটো যৌগই জৈব দ্রবকে দ্রবীভূত হয় এবং লুইস ক্ষার হিসেবে কাজ করে। এদেরকে লুইস ক্ষার হিসেবে কী করে কাজ করে, লুইস ক্ষার কারা, লুইস ক্ষার হচ্ছে যারা লোন পেয়ার দেয় কিন্তু এদের নিজস্ব কি ইলেকট্রন ঘাটতি রয়েছে, এরা লুইস অ্যাসিড রূপে কাজ করবে। এরা কী রূপে কাজ করবে, লুইস অ্যাসিড, কারণ এদের কী আছে, ইলেকট্রন নিজেদের ঘাটতি আছে, ইলেকট্রন ঘাটতি থাকার জন্য লোন পেয়ার নিয়ে এরা ইলেকট্রন ঘাটতি মেটায়, এরা লুইস অ্যাসিড হিসেবে অ্যাক্ট করে। এবং তাই উত্তর বিবৃতি 1 ভুল। বিবৃতি 2 কী বলেছে দেখো, বিবৃতি 2 বলেছে বি এবং এ হাইড্রাইডগুলি অতিরিক্ত ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত হয়ে বেরিলেট এবং অ্যালুমিনেট আয়ন তৈরি করে। অতিরিক্ত ক্ষার দ্রবণে দ্রবীভূত হয়ে কী করে, বেরিলেট এবং অ্যালুমিনেট আয়ন তৈরি করে, এটা ঠিক। তার মধ্যে বিবৃতি 1 ভুল 2 ঠিক। এটা কোথায় আছে, 1 ভুল 2 ঠিক, 1 ভুল 2 ঠিক হচ্ছে অপশান এতে। নেক্সট কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেন বলছে বোরিক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড, এটির কারণ কি। বোরিক অ্যাসিড কি, বোরিক অ্যাসিডে H3BO3, এই যে বোরিক অ্যাসিড H3BO3 আছে যেটা, সেটা কী করতে পারে না, সেটা H+ ডোনেট করতে পারে না। বোরিক অ্যাসিড কী করতে পারে না, H3BO3 থেকে H+ ডোনেট করতে পারে না, তাই কিন্তু এটি H3BO3 জলের সাথে বিক্রিয়া করলে কি করে, জল থেকে OH- নিয়ে নেয়, কী করে, জল থেকে OH- নিয়ে H+ ত্যাগ করে, জল থেকে OH- নিয়ে কী ত্যাগ করে, H+ ত্যাগ করে, তাই বোরিক অ্যাসিড কী হবে, বোরিক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড হবে। তাই উত্তর কি, বোরিক অ্যাসিড মৃদু অ্যাসিড, অর্থাৎ এটি উত্তর কি, উত্তর অপশান ডি, জল থেকে OH- গ্রহণ করে প্রোটনকে মুক্ত করে দেয়। নেক্সট কোশ্চেন নম্বর কত, 31 নম্বর কি বলেছে, বলেছে +1 জারণ অবস্থার স্থিতিশীলতা বৃদ্ধির ক্রম কী হয়। যে গ্রুপ কত, এটা গ্রুপ 13, গ্রুপ 13 এলিমেন্টের ক্ষেত্রে, যত উপর থেকে আমরা নিচে নামবো, উপর থেকে নিচে নামলে +1, উপর থেকে নিচে নামলে নিচের দিকে +1 স্টেটে এরা বেশি স্টেবল হবে, আর উপরের দিকে +3 হবে। মানে গ্রুপ 13 মৌলগুলোর ক্ষেত্রে উপর থেকে যত আমরা নিচে নামবো তত +1 জারণ অবস্থা বেশি স্থিতিশীল হতে চাইবে, তাই এদের জারণ অবস্থা স্থিতিশীল জারণ অবস্থার ক্রম কী হবে, স্থিতিশীল কারণ হবে AL, তারপরে GA, তারপরে IN, তারপরে হবে TL। এরকম হওয়ার কারণ কি তোমাদের সঙ্গে জানতে চাইতে পারে, এর কারণ কি তোমরা মনে রাখবে, নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব, কারণ হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব। এটা হলো 31 নম্বর কোশ্চেন। নেক্সট 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্নে কি বলেছে, যে নিচের কোন যৌগটিতে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড অর্থাৎ সেতুবন্ধন বর্তমান রয়েছে। সেতুবন্ধন বর্তমান রয়েছে কার মধ্যে, B2H6 এর মধ্যে সেতুবন্ধন দেখা যায়। B2H6 এর মধ্যে কি দেখা যাবে, এই যে 2 সেন্টার 3 ইলেকট্রনের সেতুবন্ধন দেখা যায়। নেক্সট কোশ্চেন নম্বর 33
33 কি বলছে, O2 এবং H2 এর সঙ্গে ডাইবোরেন পৃথকভাবে বিক্রিয়া করে উৎপন্ন কি করে, B2H6। ডাইবোরেনের সঙ্গে কার বিক্রিয়া, H2 এর বিক্রিয়ায় কি তৈরি হয়, B2H6 এর সাথে O2 এর বিক্রিয়ায় তৈরি হয় কি B2O3 এবং এবং B2H6 এর সাথে, মানে কি বললাম, B2H6 এর সাথে কার বিক্রিয়ায়, O2 এর বিক্রিয়ায় তৈরি হয় B2O3 আর B2H6 এর সাথে H2 এর বিক্রিয়ায় তৈরি হয় কি, তৈরি হয় H3BO3। H3BO3 এই দুটো হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 34। কত নম্বর কোশ্চেন, 34 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে যে CCl4 থেকে SiCl4 সহজে আদ্র বিস্তৃত হয়, কারণ কি, CCl4 থেকে SiCl4 সহজে আদ্র বিস্তৃত হয়, এর কারণ হচ্ছে কি, কারণ সিলিকনের ফাঁকা ডি থাকে, তাই সর্বমোট সংখ্যা 4-এর বেশি করতে পারে। অপশান ডি হচ্ছে উত্তর। সিলিকনে কি থাকে, ফাঁকা ডি থাকে, ফাঁকা ডি থাকার জন্য এর জ্বালানো অবস্থা 4-এর বেশি করতে পারে, তাই হচ্ছে উত্তর হচ্ছে। নেক্সট এবং শেষ কোশ্চেন মডেল নাম্বার 20 এর শেষ কোশ্চেন কি বলেছে দেখো, ড্যাশকে শুষ্ক বরফ বলা হয়, কাকে শুষ্ক বলা হয়, কঠিন CO2-কে শুষ্ক বরফ বলা হয়। এটা অনেকদিন আগে থেকে তোমরা পড়ে আসছো, কঠিন CO2-কে বলা হয় শুষ্ক বরফ, এটা হচ্ছে বি উত্তর। এইগুলো তোমাদের কোনটা, এইগুলো মডেল 20 এর শেষ কোশ্চেন। মডেল 20 শেষ হলো, এরপরে শুরু হবে মডেল 21 থেকে বাদগুলো করানো হবে। তাই বলবো যারা ভিডিও সলিউশনে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগে থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে নিজেদের বন্ধুদের মধ্যে বা নিজেদের সার্কেলে শেয়ার করে দিও, এবং কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আজ এখানে রাখছি, পরবর্তী মডেল কোশ্চেন খুব শীঘ্রই আপলোড করা হবে।